Logbook maintaining is one of the most important notified facilities. तो हमें रखते ही হবে mandatory. Harsh truth about Internship এর স্টাইপেন্ড এখন দেওয়া হচ্ছে না, প্ল্যাটফর্মে কিন্তু খুব ভালো একটা এক্সপোজার পাওয়া যায়। Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is English educator Shraddha ম্যাম। তোমাদের মধ্যে যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিতে যাচ্ছ, তারপরে যারা প্যারামেডিক্যাল কোর্সে এনরোলমেন্ট করতে যাচ্ছ, তাদের জন্য আজকের পডকাস্টটা খুবই স্পেশাল হচ্ছে বিকজ আজকে যে আমাদের গেস্ট আছে সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি কলেজ থেকে বিএমএলটি কোর্স সে নিজেই পারসিউ করছে, সেকেন্ড ইয়ার এসে করছে। তো চলো আর বেশি দেরি না করে তার থেকে পুরো ইনসাইট শুনি যে কোর্সে কি চলছে অ্যান্ড কি কি হচ্ছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। So we have Sayantan Chakraborty with us. Sayantan, welcome to Let's Improve YouTube channel. Thank you so much. And আমাদের সায়ন্তনের সঙ্গে পডকাস্টটা শুরু হওয়ার আগে সায়ন্তন তুমি তোমার একটু ইন্ট্রোডাকশনটা আমাদের অডিয়েন্সকে দিয়ে দাও। নমস্কার, আমার নাম সায়ন্তন চক্রবর্তী। আমার পড়াশোনা জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। এইচএস আমি 2021 সালে পাশ করেছি। তারপরে 2023 সালে আমি জেনপাস ইউজি দিয়েছিলাম। তারপর কাউন্সেলিং করে আমি বিএমএলটিতে ভর্তি হয়েছি, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার WBUHS, যেটা অবস্থিত কল্যাণীতে। আচ্ছা, তো তোমার কোন ইয়ার এটা বেসিক্যালি? এখন আমার চলছে সেকেন্ড ইয়ার। কেমন লাগছে কলেজের পড়াশোনা? এইটা আলাদা একটা কোর্স, মানে টেকনিক্যাল কোর্স। হ্যাঁ, তো এক্সপেরিয়েন্স কিরকম? ভালো? খুবই ভালো এক্সপিরিয়েন্স। তার কারণটা হচ্ছে আমাদের যে ডিউটিটা হয় বেসিক্যালি, পড়াশোনা তো অবভিয়াসলি আমাদের কলেজে খুবই ভালো পড়াশোনা হয়। সবাই ডাক্তারই আমাদের ক্লাস নেন, যারা এমবিবিএস এর ক্লাস নেন তারাই আমাদের বিএমএলটি ক্লাস নেন বেসিক্যালি। ওকে। তাছাড়া যে ডিউটিটা হচ্ছে আমাদের, তাতে আমার অনেক এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে। প্রতিদিন প্রচুর পেশেন্ট হয় আমাদের ওখানে, সেন্ট্রাল ল্যাবরেটরিতে প্রচুর স্যাম্পল কালেকশন হয়, প্রচুর ডিজিজ এবং প্রচুর কেস আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ওই মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা, মানে পড়া থিওরিটিক্যাল পড়ার সঙ্গে এই প্র্যাকটিক্যাল নলেজ, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মানে পশ্চিমবঙ্গে বিএমএলটি কোন কোন কলেজেস অফার করছে? ব্যাপারটা হচ্ছে WBUHS যে ইউনিভার্সিটি আছে আমাদের, হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটি, তার আন্ডারে এখন বর্তমানে 3টে মাত্র কলেজ গভর্নমেন্ট বিএমএলটি পড়াচ্ছে। আচ্ছা। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা বলতেই হয়, সেটা আমাদের কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যানালিসিস। তাছাড়া যেটা আরেকটা কলেজ যেটা অনেকটাই পুরনো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেটা কলকাতায় অবস্থিত। আরেকটা খুব সম্ভবত আমার ঠিক ক্লিয়ারলি মনে নেই, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে এই বছর থেকে আই থিঙ্ক শুরু হয়েছে। এই বছর থেকে? তার মানে এতগুলো বছর মানে দুটো মাত্র কলেজ ছিল বিএমএলটি। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমরা যখন কাউন্সেলিং করিয়েছিলাম, তখন মাত্র দুটো কলেজ ছিল, আমাদের কলেজ আর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। সো তুমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, একটু কোর্স রিলেটেড আমরা একটু কথা বলি। মানে যারা যারা তোমরা অ্যাসপিরেন্টস দেখছো, যারা যারা প্যারামেডিক্যালে আসতে চাচ্ছ, তোমরা কি পড়তে চলেছো আগামীকাল? মানে জেনপাস দিলাম, দেওয়ার পরে যে প্যারামেডিক্যালে তোমাদের বিভিন্ন রকমের কোর্সেস আছে, সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে বিএমএলটি পড়ার জন্য তোমাদের কি কি আছে? তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের একটু মানে কারিকুলামটা একটু বলো যে কি কি আছে। আমাদের প্রথমত আমাদের 3 বছরের পড়াশোনা হয়, আর 6 মাসে একটা ইন্টার্নশিপ হয়, সেটা শেষে থার্ড ইয়ারের পরে। ফার্স্ট ইয়ারে আমি যখন ঢুকেছিলাম, তখন হচ্ছে আমাদের বর্তমান যে ক্যারিকুলামটা আছে, যেটা WBUHS সেট করে দিয়েছে ফর বিএমএলটি অনলি, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি পড়তে হয়, ঠিক আছে? এবার অ্যানাটমি এবং ফিজিওলজি সেটা একটা মাত্র পেপার হয় 50-50 রেশিওতে। সেটা আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে আমাদের ক্লাসগুলো হয়, ঠিক আছে? আমাদের প্রথম ইয়ারে পার সাবজেক্ট ফাইনাল এক্সামে 200 নাম্বার করে পার সাবজেক্ট থাকে, সুতরাং 800 নাম্বারের আমাদের একটা এক্সাম হয়। তার নেক্সট অনওয়ার্ডস যেগুলো ইয়ার্স আছে, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, সেগুলোতে অ্যানাটমি ফিজিওলজি থাকে না, শুধু আমাদের মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি আর প্যাথোলজিটাই পড়তে হয়। সেখানে 600 নাম্বার করে ফাইনাল এক্সাম হয়। আর আমাদের এক্সামের প্যাটার্নটা হচ্ছে একটা ইয়ারলি এক্সাম হয়, যেটা WBUHS কন্ডাক্ট করে। তাছাড়া আমাদের কলেজ মোটামুটি 3 থেকে 4 মাস আগে ফাইনাল এক্সামের আগে একটা ইন্টারনাল এক্সাম কন্ডাক্ট করায়, যেটা ইন্টারনাল হয়। এন্ড তোমাদের যে এক্সামটা সেটা ইয়ারলি, মানে সেমিস্টার বেস না? না, আমাদের সেমিস্টার বেস না, আমাদের টোটালি ইয়ারলি। আচ্ছা, তুমি যে কিছুক্ষণ আগে বললে যে তোমাদের 3 ইয়ার্স এর কোর্স আর 6 মান্থের ইন্টার্নশিপ, তো 3 ইয়ার্স এর মধ্যেই 6 মান্থের ইন্টার্নশিপ নাকি 6 মান্থ আলাদা? আচ্ছা, 3 ইয়ার্স প্লাস 6 মান্থ। আচ্ছা, ওকে। সেটা তোমরা কোথা থেকে ইন্টার্নশিপ করো? আমাদের কলেজে ইন্টার্নশিপ হয় COMJNMH থেকে, যেখানে আমাদের ইভেন ফার্স্ট মানে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওকে, সেখানেই আমাদের ইন্টার্নশিপ হয়। এবং একটা কথা বলে রাখা দরকার, ফার্স্ট ইয়ার থেকে কিন্তু আমাদের ডিউটি শুরু হয়ে যায়। ফার্স্ট ইয়ার যখনই আমাদের কলেজে আমরা বিএমএলটিতে যখন ঢুকেছিলাম, অ্যাট দ্য সেম মান্থ আমরা ডিউটি কিন্তু আমাদের রোস্টার শুরু হয়ে গেছিল। সেখানে কিন্তু ডিউটিতে আমাদের একটা ভালো রকম একটা অ্যাটেন্ডেন্স রাখতে হয়, না হলে কিন্তু অ্যাটেন্ডেন্সে খুব প্রবলেম হয় আমাদের কলেজে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের একাডেমিক ক্লাসে যেরকম অ্যাটেন্ডেন্সের প্রয়োজন আছে, সেরকম তোমাদের ডিউটির ক্ষেত্রেও তোমাদের অ্যাটেন্ডেন্স মার্ক হচ্ছে যে স্টুডেন্টরা ঠিকঠাক ডিউটিতে আসছে কিনা।
থার্ড ইয়ারে তোমরা কি পড়তে চলেছো, মানে সামথিং কমপ্লেক্স বা? আমি হচ্ছে এখন আমি সেকেন্ড ইয়ারে, নেক্সট ইয়ার আমি থার্ড ইয়ার হয়ে যাব। প্যাথোলজিতে বেসিক্যালি আমাদের নেক্সট ইয়ারে ব্লাড ব্যাংক পড়ানো হবে। আচ্ছা। ব্লাড ব্যাংক একটা আলাদা একটা সাবজেক্ট হয় যেটা প্যাথোলজি আন্ডারেই পড়ে। আর মাইক্রোবায়োলজিতে অনেকগুলো ডিভিশন আছে, তো তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট ইমিউনোলজি পড়তে হয় থার্ড ইয়ারে। Okay. আর হচ্ছে বায়োকেমিস্ট্রিতে জেনারেল যেটা বায়োকেমিস্ট্রি হয় সেটাই পড়তে হয়। আর ইন্টার্নশিপের সময় থার্ড ইয়ারে যে ফাইনাল এক্সামটা হবে তার রেজাল্ট বানানোর পর থেকেই আমাদের ইন্টার্নশিপটা স্টার্ট হয়ে যায়। তোমাদের কোনো প্রজেক্টস বা এরকম থাকে যে? আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল, আমাদের ল্যাবরেটরিতে আমাদের কাজ করতে হয়, এবং আচ্ছা। যেগুলো প্র্যাকটিক্যাল যেগুলো ক্লাস হয় সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল একটা জার্নালে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা। সেগুলো আবার আমাদের রেসপেক্টেড স্যারদের দিয়ে সাইন করাতে হয়। Okay. যেটার একটা ফাইনাল এক্সামে যেটার একটা মার্কস থাকে, সেটা 5 নম্বর করে একটা প্র্যাকটিক্যাল জার্নালে মার্কস থাকে। ওকে ওকে। তোমরা যে টেকনিক্যাল এই যে একটা স্টাডি বিএমএলটি, আমরা বেশ কয়েক বছর থেকে জেনপাসের জন্য পড়াচ্ছি, আচ্ছা। অ্যান্ড প্যারামেডিক্যালের মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মানে 90%-এর মতন স্টুডেন্টের চয়েস থাকে তারা বিএমএলটি পড়বে। Obviously। তুমিও বিএমএলটি পড়ছো, কি মানে ওই এক্স ফ্যাক্টরটা কি যে আমি বিএমএলটি নিচ্ছি বা এটা আমি নেব? এখন তার সাথে ভাবো ওটিটিও আছে, আরো আছে অনেকগুলো, বাট বিএমএলটির এত ক্রেজ কেন? প্রতি বছরই আমরা দেখতে পাই জেন প্লাসে সবচেয়ে বেশি র্যাঙ্কস কিন্তু, মানে সবচেয়ে ভালো ভালো র্যাঙ্কস গুলো কিন্তু বিএমএলটিতেই আসে, ঠিক আছে? হ্যাঁ। সেটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হোক বা আমাদের কলেজেই হোক, মোটামুটি খুবই ভালো একটা র্যাঙ্ক লাগে জেন প্লাসে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। বিএমএলটি অবভিয়াসলি আমাদের সারা ভারতবর্ষ এবং গোটা দুনিয়াতেই বিএমএলটি একটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল। তার কারণ হচ্ছে একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট ছাড়া কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট, বায়োকেমিক্যাল রিপোর্ট ছাড়া যায় না। কারণ হচ্ছে যে মেন কাজটা যেটা থাকে যেটা ল্যাবরেটরিতে, সেজন ল্যাব অ্যাসিস্ট্যান্টই কাজটা করে, বা সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট। সুতরাং এই ফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডিজিজের ডায়াগনোসিস করার জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ডাক্তার লিখবে সেটা একটা প্যাথোলজিক্যাল টেস্ট। সেটা করার জন্য কিন্তু একটা ল্যাবরেটরিতে আপনাকে রেফার করবেন তিনি। সুতরাং সেখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে, ডিভিশনটা হয়ে যাচ্ছে। তাছাড়া আমি বলতে চাই যেগুলো আদার প্যারামেডিক্যাল কোর্সেস আছে, অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, তারাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা হেলথ কেয়ার সিস্টেমে। এই মানুষগুলো মানে তাদের অবদান আমরা হয়তো সাধারণ মানুষ হিসেবে হয়তো বুঝতে পারি না মানে জেনারেলি, কিন্তু এরা কিন্তু দিনরাত ভীষণ পরিশ্রম করে, সেটা ওয়ার্ডে হোক, অপারেশন থিয়েটারে হোক, এমার্জেন্সিতে হোক, বা ল্যাবেই হোক, যারা আমরা যে ল্যাবে থাকি, সবারই কিন্তু মানে রোলটা খুবই মানে সেগ্রিগেটেড, খুবই সবাই কিন্তু খুব মানে মন প্রাণ ঢেলে নিজে কাজটা করে আর কি। মানে একটা পিলার যদি না থাকে তাহলে অনেকখানি মানে বাদ চলে যাবে, শুধু বাদ না মানে অনেকটা প্রবলেম হবে, সিস্টেম্যাটিক্যালি কোনো কিছু অত রান করতে পারবে না। মানে ইটস জাস্ট নট দ্য ডক্টর্স বাট অলসো আদার প্যারামেডিক্যালস অ্যান্ড নার্সেস ডুইং অল টুগেদার, তাই না? শায়ন্তন, তুমি সেকেন্ড ইয়ার তোমার মানে চলছে, হ্যাঁ, শেষ হওয়ার তাগিদে। এবার তুমি অনেক তাহলে ডিউটি করেছো, তাহলে কিছু এক্সপিরিয়েন্স বা ওটার ডিউটি রিলেটেড কিছু বলো, যাতে আমাদের অ্যাসপিরেন্টস যারা আছে, যারা আসতে যাচ্ছে, তাদের একটু আইডিয়া হয়ে যায়। যারা জেন পাস দিয়ে আসছে এবং বিএমএলটি যারা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের একটা কথা কিন্তু মাথায় রাখতে লাগবে যে শুধুমাত্র একাডেমিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট। অবভিয়াসলি আমাদের কলেজে খুবই ভালো একাডেমিক্স হয় এবং প্র্যাকটিক্যাল এক্সপোজারও কিন্তু আমাদের ল্যাবসগুলোতে, সেটা বায়োকেমিস্ট্রি ল্যাব হোক, প্যাথোলজি ল্যাব হোক, সেখানে অনেক টেকনোলজিস্ট থাকেন, তারা আমাদের কিন্তু খুব ভালোভাবে শেখায়। পাশাপাশি যে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আমাদের পড়াশোনার, সেটা হচ্ছে ডিউটি, ঠিক আছে? আমাদের কলেজে যেটা আমি দেখেছি, আমি এক্সপিরিয়েন্স করেছি, ডিউটিটা কিন্তু আমাদের কলেজ খুবই কিন্তু মানে প্রেশার দিয়ে আমাদের কিন্তু করায়, মানে যাতে আমরা কিন্তু ভালোভাবে যেন এক্সপোজারটা পাই, ঠিক আছে? এবং সাথে সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেন আমরা যেন সেই দায়িত্বটা নিতে শিখি। কারণ একটা ল্যাব চালাতে হলে সেই টেকনোলজিস্টের কিন্তু সব প্রকারের কিন্তু দায়বদ্ধতা কিন্তু তারই। যেরকম তোমার এক্সপিরিয়েন্সটা মানে পড়াশোনা ওয়াইজ বা একটা যে স্টাডি করলাম, ওই জিনিসটা যেরকম দরকার সেরকম হ্যান্ডলিং এন্ড সেটা উইথ এক্সপিরিয়েন্সই তোমাকে বিল্ড করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের যেরকম ডিউটি, আমি যেটা বললাম এখনই, আমাদের যে ডিউটি সিস্টেমটা, আমাদের টোটাল 5টে ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু আমাদের পাঁচটা এক মাস করে ডিউটি হয়, ঠিক আছে? সেটা তার জন্য রোস্টার তৈরি করা হয় একটা। আমার যেমন আগের মাসে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ডিউটি ছিল, এই মাসে আমার আবার বায়োকেমিস্ট্রি হয়ে গেল। সেখানেও কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স খুব একটা ইম্পর্টেন্ট, 75% কিন্তু আমাদের রাখতেই হবে, ম্যান্ডেটরি, ঠিক আছে? ডিউটিতেও 75%, অবভিয়াসলি মানে একাডেমিকও 75% আর ডিউটিও 75%। আমাদের ডিউটি ব্যাপারটা কিরকম, যে আমাদের সকাল 10টা থেকে, যেগুলো ডিপার্টমেন্ট আছে, 10টা থেকে 4টা পর্যন্ত একটা ডিউটি আওয়ার্স মনে হয়। তারপরে ডিউটি যখন আমরা কমপ্লিট করলাম, সেখানে যে যিনি স্যার আছেন বা যিনি টেকনোলজিস্ট আছেন, তাকে দিয়ে আমাকে একটা লগ বুক সাইন করাতে হয়, যে আমি আজকে কাজটা করেছি, ডিউটিটা করেছি। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লগ বুক মেইনটেনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার কোর্স। আর তাছাড়া একটা জিনিস বলতে চাই, আমাদের যেগুলো ডিপার্টমেন্ট হয় সেটা একবার বলে দিই। আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ডিউটি হয়, বায়োকেমিস্ট্রিতে হয়, প্যাথোলজিতে হয়,
তাছাড়া যেটা খুবই ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ল্যাবরেটরি। সেন্ট্রাল ল্যাবরেটরি আমি যেখানে ডিউটি করছি, কম জেএনএমএইচ, সেখানে একটা সেন্ট্রাল ল্যাবরেটরি আছে। সেখানে ইনডোর আউটডোর পেশেন্টস প্রতিদিন প্রচুর পেশেন্টস হয়, ঠিক আছে। তাদের ব্লাড কালেক্টেড ব্লাড আমাদের ঠিকঠাকভাবে স্যাম্পলিং করা, তারপরে হচ্ছে প্রসেস করা, তারপরে সেটা ল্যাবে যাবে, ল্যাবে গিয়ে সেই ল্যাবের কাজগুলো করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট করা, ঠিক আছে। টেস্ট সে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে হোক বা সেখানেও একটা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ছোট ছোট ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল ল্যাবরেটরির মধ্যেই। সেখানে কাজ হয়, এবং তারপরে সব শেষে সেই রিপোর্টটাকে ছাড়া, একটা মানুষ তিনি 3 দিন পর আসবেন ব্লাড দেওয়ার পরে রিপোর্ট কালেক্ট করতে, তাকে রিপোর্টটা দেওয়া। এই টোটাল প্রসেসটা আমাদের ভীষণ বড় একটা দায়িত্ব, কারণ আমাদের স্টুডেন্টদেরই উপরে কিন্তু ম্যাক্সিমাম কাজটা কিন্তু আমাদের করতে হয় সেন্ট্রাল ল্যাবরেটরিতে। তাছাড়া আরেকটা যেটা লাস্ট পড়ে থাকলো সেটা হচ্ছে ব্লাড ব্যাংকেও কিন্তু খুব ভালো একটা এক্সপোজার পাওয়া যায় কাজে। প্রতিদিন প্রচুর পেশেন্ট ইমার্জেন্সি কেসেসে যখন ব্লাডের দরকার তখন তো ব্লাড ব্যাংকে বিভিন্ন রকম রিকুইজিশন নিয়ে আসেন, আমাদের হসপিটালের হোক বা বাইরের হসপিটালের হোক, তাদের সেই রিকুইজিশন আসে, সেই রিকুইজিশনে সেই ব্লাডের গ্রুপ আইডেন্টিফাই করা, সেগুলো কিন্তু আমাদেরই করতে হয়। খুবই একটা বেসিক একটা কাজ ব্লাড ব্যাংকে, যে ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করা, এবং তার পরবর্তীতে অনেক রকমের প্রসেসিং হয় সেই ব্লাডের, তারপরে সেই ব্লাড ছাড়া এই গোটা প্রসেসটায় এই স্টুডেন্টসদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দ্য ইন্টার্নস, যারা ইন্টার্নশিপ করছে তাদেরও কিন্তু খুব একটা বড় একটা রোল। তার মানে এখানে সিনিয়র্স তো আছেই, অবভিয়াসলি যারা এটার মধ্যে চাকরি করছে তারা তো আছেই, স্টাফ টেকনোলজিস্ট তারাও আছেন, যারা মেডিকেল অফিসার তারাও আছেন, তাদেরকে দিয়ে আমাদের সেই লগবুক সাইন করাতে হয়। অ্যান্ড তার সাথে ভাবো তোমরা যারা এই মুহূর্তে পড়ছো বা তোমরা যারা আসছো বিএমএলটি কোর্সে বা প্যারামেডিক্যালে যখন ঢুকছো, তোমাদের একটা ডিউটি তো থাকছে, অ্যান্ড তার সঙ্গে ইন্টার্নশিপ যাদের পড়া কমপ্লিট তারাও কিন্তু থাকছে। তার মানে একটা বিশাল বড় সেক্টর, অনেক লোকজন, একটা কি বলবো, একটা রেঞ্জ, এই 3-4 রকমের আমরা গ্রুপের লোক দেখতে পাচ্ছি যারা এখানে যুক্ত হয়ে কাজ করছে। কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা মেমোরেবল ইনসিডেন্ট তোমার যে ডিউটি করার সময় তোমার সঙ্গে এরকম হয়েছে, বা কোনো একটা মিসহ্যাপ বা কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে যাতে আমরা জানতে পারি। আমি 2-3টা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন প্রথম ফার্স্ট ইয়ার এসেছিলাম, আমার মনে পড়ে খুব সম্ভবত ডিসেম্বর মাসে 2023 সালে, তখন আমার ডিউটি পড়েছিল সেন্ট্রাল ল্যাবরেটরিতে। তখন প্রথম তো কিছুই বুঝতে পারতাম না, মানে কি কাজ হচ্ছে দেখতাম, দাদারা আসছে, অনেক পেশেন্ট আসছে, আমরা জাস্ট গিয়ে দাঁড়িয়ে থাকা আর কি, ওদেরকে দেখা কি করে সেই কাজগুলো হচ্ছে। তখন প্রথম সেই ব্লাড টানার একটা অনুভূতি, ব্লাড কালেকশনের একটা অনুভূতি। আমি একটা কথা বলতে চাই এখানে, খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সিনিয়র্সরা আমাদের খুব হেল্প করে, সিনিয়র্সরা খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে। আমাদের ম্যাক্সিমাম কাজটা আমাদের শেখায় আমাদের সিনিয়র্স, ঠিক আছে, যে ডিউটি আওয়ার্সে, তাদের থেকেই আমরা সবকিছু শিখেছি, এবং আমরাও পরবর্তীতে আমাদের জুনিয়রদের সেই কাজগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি। সেই প্রথম ব্লাড টানার অনুভূতি, প্রথমে একবার টান থেকে দেখা গেল ব্লাড আসলো না, খুবই একটা ট্রমাটাইজিং একটা বিষয়। এদিকে পেশেন্ট বসে আছে, সকাল 9টার সময় গিয়ে অনেক এক গাদা পেশেন্ট, বিশাল সেই লাইন। সুতরাং এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু প্রথম হবে। তার পরবর্তীতে ব্লাড ব্যাংকে এবং হচ্ছে মাইক্রোবায়োলজিতে প্রথম কাজ করতে গিয়ে সেই গ্লাভস পরে কাজ করা, ঘন্টার পর ঘন্টা বসে থাকা এবং বসে দেখা কি করে কাজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, তারপর রিপোর্ট ছাড়া, ম্যাডাম আসছেন, দেখছেন রিপোর্ট কি করে হচ্ছে, খুব ভালো এক্সপিরিয়েন্স, একটা দারুণ এক্সপিরিয়েন্স এটা। তো তোমরাও যারা প্রচন্ড এক্সাইটেড অ্যান্ড এটাকে নিয়ে যারা এম করছো যে আসবে প্যারামেডিক্যালি, এটা তোমাদের জন্য একটা বিশাল বড় একটা গাইডেন্স বলতে পারো, বা একটা এক্সপোজার। মানে সায়ন্তন নিজে যেহেতু এখানে করছে, পড়াশোনা করছেন, ও এক্সপিরিয়েন্সগুলোর সঙ্গে এখন আস্তে আস্তে ওর এক্সপিরিয়েন্স হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে যখন শেয়ার করছে, তোমরা কিন্তু একটা বাইরে থেকে তোমরা একটা মানে দেখতে পাচ্ছ যে আচ্ছা এরকম হতে চলেছে। সো কিপ ওয়াচিং দ্য পডকাস্ট। আচ্ছা, নেক্সট আসি আমরা জেন পাস দিলাম, পড়াশোনা করলাম, বিএমএলটিতে ঢুকলাম, এরপরে আসল কোয়েশ্চেন হচ্ছে যে চাকরি। সেটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের, যে আমি কি চাকরি পাবো। বেসিক্যালি এখন এই মুহূর্তে স্টুডেন্টসরা, ইভেন তাদের পেরেন্টসরা, মা বাবারাও খুবই কনসার্ন যে ছেলে মেয়েকে পড়াতে হলে এখন একটা টেকনিক্যাল একটা লাইন নিয়ে করাতে হবে। অনেকেই এটা এখন অপ্ট করছে। তো এখানে স্যালারি অ্যান্ড জব প্রচন্ড ইম্পর্টেন্ট। সেগুলো আমরা একটু তোমার থেকে আইডিয়া নেব যে বিএমএলটি করার পরে, ব্যাচেলার্স করার পরে আমরা কি চাকরি পেতে পারি, যাতে অ্যাসপিরেন্টস আছে বা যারা এই লাইনে আসতে চলেছে বা ভাবছে যে আমরা ছেলেদের জন্য, বিকজ নার্সিং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যত গভর্নমেন্ট কলেজেস আছে সেখানে অনলি ফিমেল ক্যান্ডিডেট রিক্রুট হচ্ছে, তাহলে প্যারামেডিক্যাল রইল মেলদের জন্য। তো মেল ক্যান্ডিডেটসদের জন্য এটা কিন্তু একটা অপরচুনিটি প্যারামেডিক্যাল। আমাদের যে ইন্টার্নশিপটা হয়, ইন্টার্নশিপের পর আমি যা দেখেছি, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের যে সিনিয়র্সরা তারা কোনো একটা ছোট ল্যাব বা কোনো একটা হসপিটালের যে ল্যাবরেটরি থাকে সেখানে একটা জব নিয়ে নেয়,
তাছাড়া সেটা করতে করতে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে? যে আমাদের এই ফিল্ডটা একটা এই বৈশিষ্ট্য একটা, যে আমাদের যত বছরের এক্সপিরিয়েন্স থাকে তত কিন্তু আমাদের কিন্তু পোটেনশিয়াল এবং আমাদের দামটা, ভ্যালুটা কিন্তু অনেক বেশি হতে থাকে। ওকে, দ্য মোর দ্য এক্সপিরিয়েন্স দ্য বেটার Yes. ইউ গেট দ্য আমাদের ফিল্ডে এটাই খুব ইম্পর্টেন্ট যে তোমার এক্সপিরিয়েন্স কত বছরের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই যত এই ছোট ছোট ল্যাবগুলোতে কাজ করার ফলে হয়টা কি যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স একটা হয়ে যায়, একটা সময় একটা 1 বা 2 বছর সেটা যাই হোক। তারপরে কি হয়, অনেক সরকারি এক্সাম হয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোক, সেখানে কিন্তু অনেক অপরচুনিটি আছে, ঠিক আছে? লাইক আমি একটা একটা করে বলছি। স্টেট, আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু HRB বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট হয়। আচ্ছা, সেখান থেকে একটা রিক্রুটমেন্ট হয়, সেখানে ভালো সংখ্যক একটা টেকনোলজিস্টদের একটা ভ্যাকেন্সি থাকে। কিন্তু একটা প্রবলেম যেটা বর্তমানে একটা হচ্ছে গত কয়েক বছর ধরে, সেই রিক্রুটমেন্টটা একটু আটকে আছে। তার জন্য যেটা হয় যে বিভিন্ন কন্ট্যাকচুয়ালি ল্যাব অ্যাসিস্ট্যান্টদের যে ভ্যাকেন্সিগুলো বের হয়, সেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ বের হচ্ছে। সেখানে মোটামুটি আমাদের সিনিয়র্সদের মধ্যে আমি অনেককে দেখেছি, তারা কিন্তু এই জবটা কিন্তু করছে। আমার একজন সিনিয়র্স আছে, তিনি হচ্ছে কুচবিহার আয় করতেন, এখন নদিয়াতে, তিনি নদিয়া লালবাগ সে পোস্টেড। এভাবেই কিন্তু অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, এবং যেদিন 1-2 বছরের মধ্যে আমরা আশা করতে পারি যে HRB রিক্রুটমেন্টটা হয়তো বার হবে, এবছরে বার হতে পারে। তখন কিন্তু একটা খুব ভালো একটা সংখ্যক কিন্তু টেকনোলজিদের কিন্তু একটা চাকরি হয়। তাছাড়াও যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি, আচ্ছা, সেন্ট্রালে যাওয়ার আগে এদের স্যালারি কত রেঞ্জ করতে পারে? আমি যে কথাটা বললাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেই রিক্রুটমেন্টটা হচ্ছে, সেটা স্যালারি জেনারেলি 22-23 হাজার টাকা এবং তার উপরে ক্রমশ হয়। এটা মোটামুটি রেঞ্জ। এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল Central গভর্নমেন্টে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো হয়, সেগুলো বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো হেলথ ইনস্টিটিউশন লাইক এইমস, তাছাড়া যেগুলো অন্যান্য যেগুলো হসপিটালস আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট রান করে, লাইক রেলওয়ে, যত রেলওয়েসের যত হসপিটালস আছে, রেলওয়ে আলাদা করে নিজেদের একটা নিয়োগ করে, সেটা RRB সেটা মনিটর করে। RRB এক্সাম প্রতি বছর হয়, সেখানে প্রচুর সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন রকম গ্রেড থাকে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের মধ্যেও সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এটা গোটাটাই ডিপেন্ড করে তার এক্সপিরিয়েন্সের উপরে। এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। সেখানে অনেক রকমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও থাকে, যে তুমি হয়তো 2 বছর লেখা আছে এক্সপিরিয়েন্স লাগবে, 2 বছর তোমার কাজ করতে হবে, তবেই তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে বা এলিজিবল হতে পারবা। সুতরাং তাছাড়াও অনেক, যেগুলো আমি বললাম এইমস, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে অনেকগুলো এইমস হয়েছে, লাইক এইমস কল্যাণী, এইমস ভোপাল, এইমস দিল্লি তো আছে, অনেক বড় একটা ইনস্টিটিউশন। সেখানেও কিন্তু রিক্রুটমেন্টের জন্য কিন্তু প্রতি বছর একটা করে কিন্তু একটা এক্সাম হয়। সেই এক্সামে কিন্তু অনেক আমাদের সিনিয়র্সও কিন্তু অনেকেই কিন্তু কাজ করছে, জব পেয়েছে তারা পিএমএলটি করে। অবভিয়াসলি বিএমএলটিদের আমাদের একটা সুযোগ এটাই যে আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি ডিপ্লোমাদের থেকে। আরেকটা কোর্স আছে যেটা ডিএমএলটি, যেটা খুবই প্রচলিত একটা কোর্স, কিন্তু আমাদের বিএমএলটিদের তাদের থেকেও 1 বছরের বেশি আমাদের এক্সপিরিয়েন্স। সুতরাং আমাদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু অগ্রাধিকার আমরা পাই, যে আমাদের 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স। তাছাড়াও ইএসআই হসপিটাল বলে একটা আছে, ইএসআই হসপিটাল নিজেদের একটা এক্সাম কন্ডাক্ট করায়। অনেকগুলো ইএসআই হসপিটাল আছে, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, তাদের কিন্তু অনেকগুলো হসপিটাল আছে। আমাদের কল্যাণীতে একটা ইএসআই হসপিটাল আছে খুব বড়, সেখানে কিন্তু অনেক রিক্রুটমেন্ট হয়। তুমি যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে একটা খুব অ্যাট্রাকটিভ একটা, যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি, তো এইটার যে তুমি বললে ভাবো রেলওয়ে RRBর বা হচ্ছে তোমার এইমস এর মধ্যে চলে গেল, বা ইত্যাদি আরো যে সংস্থা, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড যে অর্গানাইজেশন, ওগুলোর মধ্যেও তো রিক্রুটমেন্ট হচ্ছে। তো ওখানে তুমি বললে যে মানে পোস্ট ওয়াইজ ওগুলো ভ্যারি করছে, এবং শুধু পোস্ট ওয়াইজ না, তার সঙ্গে এক্সপিরিয়েন্সও লাগবে। মানে তুমি এলিজিবল কিনা, তুমি তো পড়াশোনা করলে তুমি এলিজিবল, কিন্তু তার সঙ্গে ক্রাইটেরিয়া যে তোমাকে এতখানি পড়ার পর তুমি 2 বছর এক্সপিরিয়েন্স গেইন করে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারছো। তাছাড়াও আরেকটা এলিজিবিলিটি এরকম হয়, অনেকখানে কিন্তু এমএসসিও চায়। আচ্ছা, ব্যাচেলারের পরে কিন্তু এমএসসিও চায়, কিন্তু খুব কম সংখ্যক একটা পার্টিকুলার একটা চাকরির জন্য কিন্তু এমএসসি অনেক সময় ওরা দেয়। তো তুমি একটা রেঞ্জ বলো আমাদেরকে স্যালারির, যেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে কেউ এখানে ঢুকলে আমি এত থেকে এতর মধ্যে একটা পেতে পারি। মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো রিক্রুটমেন্ট হয়, সেগুলোর মধ্যে 40,000 থেকেই কিন্তু একটা স্যালারি কিন্তু সবাই এক্সপেক্ট করতে পারে ঢোকার সাথে সাথেই। সেটাই বর্তমান কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকে, কিন্তু প্রতি বছর কিন্তু একটা ইনক্রিমেশন হয়। কিন্তু একটা সমস্যা আমি এটা যেটা বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে যেই কন্ট্রাকচুয়ালটা নেওয়া হচ্ছে বর্তমানে, সেটা কিন্তু কোনো ইনক্রিমেন্ট নেই। এটা একটা কিন্তু সমস্যা। তার মানে কি ফিক্সড স্যালারি, ওটা ইনক্রিজও করছে না বছর টু বছর? এটা একটা সমস্যা। আচ্ছা, ওকে। তাহলে ব্যাচেলার্স করার পরে, বিএমএলটি বেসিক্যালি করার পরে, তোমরা এতগুলো মোট তোমরা 5টে এখান থেকে তাহলে জব আইডিয়াস তোমরা পেলে, যে তোমরা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা
উইথ টাইম যখন ভ্যাকেন্সিজ বেরোবে তোমরা এখানে বিএমএলটির লোকেরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। আর একটা রেঞ্জও তোমরা জানলে, অ্যান্ড যখন তোমরা ঢুকবে তখন আরও ক্লিয়ারিটি তোমরা পাবে যে তোমাদের স্যালারি কত হচ্ছে। বাট সায়ন্তন গেভ আস আ ব্রড অ্যাসপেক্ট, এতটুকু টু এতটুকু আমাদের স্টার্টিংই স্যালারি হতে পারে, উইচ ইজ আ গ্রেট আইডিয়া আই গেস। মানে যারা করতে চলেছে তাদের একটা আইডিয়া পেয়ে যাবে তারা। এবার হচ্ছে আমি একটু পড়াশোনাতে আবার আসি। তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো, এবার ভাবো এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা বিএমএলটি 3 ইয়ার্স পড়ার পরে ভাবছে যে না আমি একটু পড়বো, কেন কি কোয়ালিফিকেশন বেশি হলে সেটা কোথাও না কোথাও একটু হয়েই যায়। এটা বাট ডিপেন্ডও করে চয়েস, মানে চয়েসও হতে পারে পার্সোনাল, যে আমি না 3 ইয়ার্স পরে ভ্যারি করছে যে আমি 3 ইয়ার্স পরেই আমি চাকরিতে ঢুকবো বা আমি এখানে ঢুকে আমি এক্সপিরিয়েন্স নেবো অ্যান্ড তারপরে আমি এটার জন্য অ্যাপ্লাই করে দেবো। বাট দেয়ার আর সাম স্টুডেন্টস, তোমাদের মধ্যে এরকম প্রচুর জন হতেও পারো তোমরা বিএমএলটি মানে ব্যাচেলার্স করার পরে তোমরা মাস্টার্স, তো মাস্টার্সের অপশন নিশ্চয়ই আছে, সেটার ব্যাপারে আমাদের একটু বলো। মাস্টার্স আমাদের পশ্চিমবঙ্গ কয়েকটা কলেজে শুরু হয়েছে। তাছাড়াও সবচেয়ে বেশি এটা ভালো হয় মাস্টার্স যেটা করা হয়, দু প্রকারের মাস্টার্স হয় বেসিক্যালি। আচ্ছা, একটা হয় এমএমএলটি, যেটা এমএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আরেকটা হয় সেটা হচ্ছে এমএসসি ইন যেগুলো সাবজেক্ট হয় লাইক মেডিকেল মাইক্রোবায়োলজি, মেডিকেল বায়োকেমিস্ট্রি। ওকে, আচ্ছা, মেডিকেল বায়োকেমিস্ট্রি মানে শুধু বায়োকেমিস্ট্রি না, মেডিকেল। হ্যাঁ, देयर इज अ डिफरेंस, যে মাস্টার ইন বায়োটেকনোলজি আর মাস্টার ইন মেডিকেল বায়োকেমিস্ট্রি। আচ্ছা, তাহলে কেন মেডিকেল কথাটা আসছে কেন? মেডিকেল তার কারণটা হচ্ছে এটাই যে বায়োকেমিস্ট্রি তো খুব একটা ভাস্ট একটা বিষয়। সেখানে মেডিসিন যেটা আমাদের হেলথ কেয়ার যেটা, সেখানে যে বায়োকেমিস্ট্রিটা আমার দরকার পড়ছে। বায়োকেমিস্ট্রির মধ্যে অনেক টেস্ট হয়, যে লাইক সুগার টেস্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন, অনেক রকমের টেস্ট, ঠিক আছে। সেগুলোর সাথে বায়োকেমিস্ট্রি একটা যেটা অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি যদি বলতে পারি আমি, যেটা আমার একটা হেলথ সেক্টরে আমার দরকার পড়বে এমন বায়োকেমিস্ট্রি, সেটাকে আমি মেডিকেল বায়োকেমিস্ট্রি বলছি। এবং একই সাথে কিন্তু আমাকে একটা কথা বলতে লাগবে, এরই মতো আরও কিন্তু কোর্স আছে লাইক মেডিকেল মাইক্রোবায়োলজি, যেটা কিন্তু WBHS করায় এখনো আমাদের কতগুলো কলেজে WBHS এর আন্ডারে কিন্তু এমএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি পড়ানো হয়। সেটার সাথে ওটাও একটু ডিফারেন্ট, যেটা আমি বললাম এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, একটু ডিফারেন্স জাস্ট এই ব্যাপার। তাহলে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলে মাস্টার্স করতে চাচ্ছে তাহলে সেটার জন্য উই হ্যাভ WBUHS, এই বোর্ডের থেকেই পড়ানো হচ্ছে মাস্টার্স, তাই তো? মাস্টার্স পড়ানোর জন্য শুধু যদি হেলথ সেক্টরে যদি কেউ শুধুমাত্র পড়তে চায় তাহলে আমাদের ইউনিভার্সিটি সবচেয়ে বেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে যাচ্ছে তাহলে। আর হচ্ছে একমাত্র MBBS যেমন শুধুমাত্র WBHS কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে করাতে পারে, ঠিক আছে। ওকে, অ্যান্ড মাস্টার্স যদি কেউ করে কোনো স্টুডেন্ট, যেটা তুমি যেরকম বললে, এবার মাস্টার্স তুমি বললে দু রকমের হয়, তো ভাবো MMLT আর একটা হচ্ছে তোমার MSc মেডিকেল, তারপরে মাইক্রোবায়োলজি বা হোয়াট এভার সাবজেক্টসগুলো নিয়ে, তারপরে সে কিরকম চাকরি দেখতে পারে? তারপরে অনেক প্রকারের চাকরি হতে পারে। পড়াশোনার খুব ইচ্ছা থাকে, সে রিসার্চ লাইনেও যেতে পারে, সে পিএইচডি করতে পারে। বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু পিএইচডি কিন্তু করানো হয়। আমাদের পশ্চিমবঙ্গ কিছু কিছু কলেজে কিন্তু পিএইচডি প্রোগ্রাম চলে। আর তাছাড়াও সাউথে যেগুলো বড় বড় ইনস্টিটিউশন আছে লাইক জিপমার বা যেখানেই হোক, যেখানে কিছু কিছু কলেজে ইন্টিগ্রেটেড পিএইচডিও করানো হয়, সেখানে জব অপরচুনিটি অনেক বেশি হয়ে যায়। সে রিসার্চ ল্যাবে কাজ করতে পারে, সে হচ্ছে স্টেরিলাইজেশন কন্ট্রোল যেগুলো থাকে সেখানে কাজ করতে পারে, এবং সেখানে স্যালারি খুব ভালো একটা পরিমাণ চলে আসে। মিনিমাম 60,000 সে এক্সপেক্ট করতেই পারে, স্টার্টিং এ 60,000 স্যালারি করতেই পারে। ওকে, অ্যান্ড তুমি জিপমার্ক একটা ব্যাপার বললে, ওটা একটু আমাদের একটু এক্সপ্লেইন করে দাও, যে ওটা কি বেসিক্যালি? জিপমার্ক পন্ডিচেরিতে যারা মেডিকেল এক্সপায়ারেন্ট যদি কেউ নিটে যদি কেউ দেখে থাকে এখানে, তারা খুব ভালোভাবে জানবে। জিপমার্ক খুব বড় একটা ইনস্টিটিউশন, যেখানে ইন্ডিয়ার অন্যতম ভালো ভালো যে মেডিকেল কোর্সগুলো সেখানে কন্ডাক্ট করানো হয়। সেখানে আমাদের এমএসসির জন্য অনেকগুলো অপরচুনিটি আছে। সেখানে MMLT খুব ভালো ইনফ্রাস্ট্রাকচারে পড়ানো হয়। তাছাড়াও সেখানে যেগুলো বললাম মেডিকেল মাইক্রোবায়োলজি, মেডিকেল বায়োকেমিস্ট্রি, সেগুলো কিন্তু সেখানে পড়ানো হয়। তাছাড়াও MSc কেউ যদি পড়তে চায়, অনেকগুলো ভালো ভালো ইনস্টিটিউশন আছে লাইক এইমস দিল্লি হোক, ভোপাল হোক, ভুবনেশ্বর হোক, এবং অন্যান্য যেগুলো পেরিফেরাল যেগুলো এইমস চালু হয়েছে বিগত কয়েক বছরে, সেখানেও কিন্তু খুব ভালো রকম MSc কোর্সগুলো কিন্তু চলছে। তোমরা একটা বিশাল একটা ব্রড এক্সপেক্ট পেলে যে কেউ যদি মাস্টার্স মানে কেউ যদি ব্যাচেলার্স অবধি করছো পড়াশোনা বিএমএলটি, তাহলে তোমাদের কি লাইন হচ্ছে? যদি কেউ মাস্টার্স করতে চাও তাহলে সায়ন্তন বলো যে কী কলেজেস বা কোথায় কোথায় অপরচুনিটিস আছে, অ্যান্ড তারপরে মাস্টার্স করার পরে তোমাদের আর কী তোমাদের জবস থাকছেন, তার স্যালারিও কিন্তু তোমরা একটা মোটামুটি রেঞ্জে জানতে পারছো। সো সায়ন্তন, তুমি এই মুহূর্তে বিএমএলটি পড়ছো, আর আমরা বিএমএলটি নিয়ে প্রচুর কথা বলেছি, কিন্তু প্যারামেডিক্যাল অ্যাসপিরেন্টস যারা আছে তারা অন্য অন্য কোর্সের দিকেও অপ্ট করতে পারে, ইভেন তারা সেটার ব্যাপারেও জানতে পারে। তো আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইছি যে তোমাদের কলেজে অন্য অন্য প্যারামেডিক্যালের যে কোর্সগুলো আছে সেটার ব্যাপারে তুমি যদি আমাদেরকে একটু বলো।
সো জেনপাস ইউজির মাধ্যমে অনেকগুলো কিন্তু কোর্সে কিন্তু অ্যাডমিশন হয়। প্যারামেডিক্যালে, হ্যাঁ। প্যারামেডিক্যালে অনেকগুলো কোর্স আছে, কিন্তু আমরা হয়তো সবগুলো কোর্সের সম্পর্কে আমরা বোধহয় অ্যাসপারেন্টসরা হয়তো জানে না, কিন্তু অনেকগুলো কিন্তু কোর্স কিন্তু চলে পশ্চিমবঙ্গে বর্তমানে। নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট আমাদের এই বিএমএলটি। আর আমাদের কলেজে যেগুলো অন্যান্য কোর্স আছে অনেকগুলোই কোর্স চলে, যেরকম বিওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজি, একদম ওটিটি, বিসিসিটি ক্রিটিক্যাল টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, তারপরে বিপিএ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তারপরে বিপিটি আমাদের আগে চলতো, এই কোর্সটা কিন্তু কয়েক বছর ধরে বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়াও যে আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, জেনপাস ইউজির একটা 2 নম্বরটা পেপারও হয়, সেই ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 যেটা হয় সেটাতে কিন্তু বিএইচএতে অ্যাডমিশন হয়। সেই বিএইচএটা কিন্তু আমাদের কলেজে কিন্তু পড়ানো হয়। আমাদের কলেজে বিএইচএ পড়ানো হয়, এবং তার সাথে সাথে বিএইচএর সাথে সাথে তার যে পিজি পোস্ট গ্রাজুয়েট এমএইচএ সেটাও কিন্তু আমাদের কলেজে হয়। আচ্ছা, মানে কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যালাইড হেলথ সায়েন্স কল্যাণীতে পড়ানো হচ্ছে এটা তাহলে। বিএইচএ এবং এমএইচএ কিন্তু দুটোই চলে আমাদের কলেজে। আচ্ছা, অ্যান্ড এই কোর্সগুলো ঠিক মানে সেম, মানে 3 ইয়ার্স এর কোর্স আর হচ্ছে 6 মান্থের তোমাদের? না, একটু ভ্যারি করে। আচ্ছা, কোর্স টু কোর্স ভ্যারি করে। কোর্স টু কোর্স ভ্যারি করে। ওকে, আচ্ছা। অ্যান্ড তোমার কোনো ফ্রেন্ডস আছে যারা ওটিটি বা সিটিটি? হ্যাঁ, আমাদের তো একই কলেজ, সুতরাং আমাদের সাথে ওদের সাথে খুবই ভালো একটা রিলেশন আমাদের আছে, সবার সাথে কথা হয়। ইভেন একটা ব্যাপার কি, যেহেতু আমরা একটা ছাদের তলায় আছি, একটা হসপিটালের আন্ডারে আমরা কাজ করছি, সেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ডিউটি করছে তাদের সাথে আমাদের একটা রিলেশন হয়ে যায় আর কি। মানে আমার কোনো একটা প্রয়োজন পড়লো, সেই ডিপার্টমেন্টে আছে, তার কাছ থেকে হেল্প নিলাম, বা আমি যেখানে কাজ করছি তার একটা টেস্ট করানোর আছে, তার কাজটা আমি করে দিলাম। এইভাবে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে যায় আসলে প্রত্যেকটা কোর্সের সাথে, সে পিএ হোক, ওটিটি হোক, অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, তাদেরও কিন্তু খুব ভালো একটা ডিউটি আওয়ার্স মেনটেন করতে হয়। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট যারা, তাদেরও কিন্তু ওয়ার্ডে কিন্তু ডিউটি করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া অনেকগুলো কোর্স আছে লাইক এমএইচএ, বিএইচএ, তাদেরও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে হয়। আচ্ছা, ওটিটির ক্যারিয়ারটা কিরকম হয়? অপারেশন থিয়েটার টেকনোলজি এবং অ্যানাস্থেসিয়া, যেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। অ্যানাস্থেসিয়া কিন্তু আমাদের কলেজেই কিন্তু পড়ানো হয় অপারেশন থিয়েটার টেকনোলজির সাথেই। তাদেরও খুব ভালো জব অপরচুনিটি আছে, বিভিন্ন জায়গাতেই কিন্তু রিক্রুটমেন্ট বার হয়, সেন্ট্রালে অনেক ভালো হয় অপারেশন থিয়েটার টেকনোলজি। তাছাড়াও কিন্তু বিভিন্ন যেগুলো বড় যেগুলো প্রাইভেট হসপিটালস আছে, সেখানেও কিন্তু খুব ভালো রকম একটা রিক্রুটমেন্ট তাদের হয়। ওটিটি বা অ্যানাস্থেসিস্ট তুমি যেটা বললে, ওটিটি অ্যান্ড যারা ভাবো অ্যানাস্থেসিস্ট, তাদের মানে তারা পাস করার পরে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে, তাহলে ওরা গভর্নমেন্টে কত টাকা স্যালারি মোটামুটি পেতে পারে? হ্যাঁ, যারা খুব এক্সপিরিয়েন্সড হয়ে যায়, যারা অপারেশন থিয়েটার টেকনোলজিতে খুব ভালো একটা কাজ শিখে, যেটা শেখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে যেগুলো প্রাইভেট সেক্টরে যেগুলো জব হচ্ছে, সেখানে মোটামুটি সে কিন্তু 2-3 বছর এক্সপিরিয়েন্সের পর মোটামুটি 40,000-এর উপরে কিন্তু সে আর্ন করতে শুরু করে দেয় অ্যাকচুয়ালি। এবং যত বয়স বাড়ে, যত তার এক্সপিরিয়েন্স গেইন হয়, একটা গোটা অপারেশন থিয়েটার চালাতে গেলে তো অনেক লোকের প্রয়োজন, অনেক কিন্তু এটা টেকনোলজিস্ট প্রয়োজন সেখানে, ঠিক আছে? অ্যানাস্থেসিয়া মেশিন চালানো বা সেই কাজগুলো করা, ডাক্তারকে অ্যাসিস্ট করা খুবই একটা ইম্পর্টেন্ট জব তাদের জন্য। সেখানে কিন্তু একজন খুবই ভালো রকম এক্সপিরিয়েন্স গেইন করলে খুব ভালো একটা স্যালারি কিন্তু সে এক্সপেক্ট করতেই পারে। ওকে, সো তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো প্যারামেডিক্যালের, তোমাদের অলরেডি সিনিয়র বসেই আছে এখানে, তো চলো আমরা সিনিয়রদের থেকে একটু টিপস নিই, যে প্যারামেডিক্যালের অ্যাসপিরেন্টসদের তুমি 3টে টিপ দাও যেটা ওদের মেনে চলাটা বেটার হবে। প্রথমে যেটা বলবো, আমরা যখনই একটা ব্যাচেলার কোর্সে ঢুকছি, তো জেনপাস দেওয়ার পরে মানে আমরা একদিন হয়টা কি, আমরা বাইরে থেকে পড়াশোনাটা করি, এইচএস পর্যন্ত আমরা একেবারে খুবই একটা সুন্দর একদম ছত্রছায়া থাকি, একটা খুবই একটা মানে একটা সিকিউর থাকি, এবং হচ্ছে একটা মানে কোনো চাপ থাকে না আমাদের জীবনে, বেসিক্যালি আমাদের একটা কোনো রেসপন্সিবিলিটি থাকে না। কিন্তু যখনই আমরা কোনো এই আমাদের যে কোর্সটা বিএমএলটিতে যখনই ঢুকতে যাচ্ছি, তখনই কিন্তু যখনই আমি একটা ল্যাবে ঢুকছি, আমি সাদা রঙের অ্যাপ্রনটা পরছি এবং হাতে গ্লাভস পরছি, এবং যখন সেই মাইক্রোপিপেট নিয়ে কাজ করা শুরু করলাম, তখনই কিন্তু আমার কিন্তু একটা হিউজ রেসপন্সিবিলিটি। কারণ একটা পেশেন্টের একটা সে ব্লাড পাঠাচ্ছে, সে তার কনসেন্ট দিয়ে, যে সে বিশ্বাস করছে যে আমি একদম ঠিকঠাক রিপোর্ট আমি তাকে ছাড়বো, সে কিন্তু খুব একটা বড় একটা দায়িত্ব দিচ্ছে আমার উপরে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তার যদি স্যাম্পল দিক থেকে অধিক হয়ে যায়, তাহলে তো তার গোটা একটা ডায়াগনোসিসটা তার ভুল হয়ে যাবে, তাই না? সেই হিসাবে ট্রিটমেন্টটাও ভুল হয়ে যাবে, অবভিয়াসলি একদম পুরোপুরি রং হয়ে যাবে, আমি ডাক্তারকেই তাহলে ভুল বলা হবে একটা কথায়। সুতরাং এই একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে রেসপন্সিবিলিটি শিখতে হবে, রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। আর যেটা ব্যাপার, যে প্রতিদিন যখনই কেউ একটা ল্যাবরেটরিতে কাজ করবে, প্রতিদিন নাই করে হোক, আমাদের যেটা আমরা দেখতে পাই, যেটা সেন্ট্রাল ল্যাবরেটরিতে হয়, 200 থেকে 300 পেশেন্টের কিন্তু স্যাম্পেল আছে শুধুমাত্র আউটডোরে। তাছাড়াও কিন্তু সারাদিন ধরে কিন্তু প্রচুর ইনডোর পেশেন্টসের কিন্তু স্যাম্পেল আসে। সুতরাং এই স্যাম্পেলগুলো হ্যান্ডেলিং, এবং সবচেয়ে খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা মানুষ হয়তো অতটা নেগলেক্ট করে দেয়, সেটা হচ্ছে তার কনফিডেন্সিয়ালিটি।
একটা মানুষের অনেক রকমের টেস্ট হয় তো, এবং তার সাথে কিন্তু তার অনেক প্রকারের সামাজিক এবং অর্থনৈতিক এবং অনেক অ্যাসপেক্ট কিন্তু তার নির্ভর করে, ঠিক আছে। সুতরাং একটা টেস্টের রিপোর্ট কি হচ্ছে সেটা যেন একটা সে ছাড়া এবং তার ডাক্তার ছাড়া অন্য কোনো মানুষ যেন জানতে না পারে, সেই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্যই আমি প্রত্যেকজন যারা এই প্রফেশনে আসছে তাদেরকে বলবো কোনো কিছুকেই, কোনো স্যাম্পেলকেই লাইটলি যেন তারা না নেয়। কারণ সেই স্যাম্পেলগুলো কিন্তু একটা মানুষের জীবনের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্গ। রক্ত কিন্তু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যখন এই বিএমএলটি করতে আসছো, একটা কিন্তু একাডেমিক প্রেশার কিন্তু থাকবে। সেই একাডেমিক প্রেশারের জন্য কিন্তু আগে থেকেই এই যে 11-12 যে পড়াশোনাটা হলো, যে বায়োলজি তুমি পড়লে এবং কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু নিজের বেসিক্সগুলোর জন্য কেউ ক্লিয়ার করে আসে, তাই তো? তার কারণটা হচ্ছে এটাই যে সে যখনই আমাদের ফার্স্ট ইয়ারে এসে একটা প্যাথোলজি ক্লাসে বসবে, আর যিনি ম্যাডাম যখন একটা টপিক লাইক ইনফ্লামেশন বা সব পড়ানো শুরু করবে, সে কিন্তু খুব ডিপ টার্মস ইউজ করবে। তুমি কিন্তু তখন আবার ওই লেকচারের মাঝখানে হঠাৎ করে তুমি জিজ্ঞেস করলে কিন্তু সেটা কিন্তু জিজ্ঞেস করা খুব টাফ হয়ে যায়। সুতরাং সেই বেসিক্সগুলো তোমার জন্য ক্লিয়ার থাকে। একটা সেলের মরফোলজি, সেল ডিভিশন কি করে হচ্ছে, মেটাস্ট্যাটিস কি, এই সব জিনিসগুলো কিন্তু এই বেসিক্স জিনিসগুলো। আর তা অবভিয়াসলি ডিপ জিনিসগুলো তো ম্যাডামরা তারা তো এক্সপ্লেন করবেনি, কিন্তু তোমার যেন বেসিক্সগুলো যেন ক্লিয়ার থাকে। ইভেন শুধু বায়োলজি না, কেমিস্ট্রিও, কার্বনে কতটা ভ্যালেন্ট এটা যদি কেউ না বলতে পারে তাহলে তো আর কি কেমিস্ট্রি সে বললো, তাই তো? সুতরাং এই কেমিস্ট্রির বিষয়গুলো কিন্তু যেন ক্লিয়ার থাকে। অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, কারণ এইসব নিয়ে কিন্তু আমাদের কাজ, কোলোরিমিটারে কাজ করতে হবে তোমাদের ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে। সুতরাং এই বেসিক্সগুলো যেন একটা অ্যাসপিরেন্টের যেন ক্লিয়ার থাকে। ভেরি নাইস। তাহলে তোমরা পুরোটা আমি একটু সামার আপ করে দিই তোমাদের জন্য। 3 থিংস টু কিপ ইন মাইন্ড যদি তুমি এই লাইনে আসছো। অ্যান্ড দ্য সিনিয়র যে অ্যাডভাইস দিল তোমাদেরকে, সেটা ফার্স্ট হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তোমার ওয়ার্ড ডিউটি, বিকজ তোমরা পুরো পডকাস্টটা যখন দেখেছো তোমরা এটা জানছো যে তোমাদের 75% অ্যাটেন্ডেন্স কিন্তু অ্যাকাডেমিক ওয়াইজ যাবে। অ্যান্ড আরও 75, মানে যদি আমি দুটোকে আলাদা আলাদা দেখছি, তখন কিন্তু ডিউটিতেও তোমাকে দেখতে, ওরা চেক করবে যে তোমার 75% অ্যাটেন্ডেন্স ডিউটিতে আছে কিনা। সো ইফ ইউ আর নট রেসপন্সিবল, ইফ ইউ আর ইররেসপন্সিবল, ইফ ইউ আর নট কমিটেড টু হোয়াট ইউ আর ডুইং, তাহলে কিন্তু তুমি এখানে খুব একটা স্টে করতে পারবে না। বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হবে তোমাকে। ওয়ারাস তুমি যদি রেসপন্সিবল হও, তখন তোমার জন্য ব্যাপারগুলো খুব ইজি অ্যান্ড স্মুথ হয়ে যাবে, অ্যান্ড তুমিও অ্যাকাস্টমড হয়ে যাবে। কেন কি এটাই তোমরা ফিউচারে করতে যাচ্ছ, তাহলে ওয়াই নট স্টার্ট ইট ফ্রম দ্য ফার্স্ট ডে, তাই না? অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি। একটা পেশেন্টের যে হিস্ট্রি বা তার যে প্রবলেমসগুলো, সেগুলো তুমি অ্যাজ আ প্যাথোলজিস্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যান্ড দ্য ডক্টর শুড নো অ্যাবাউট ইট, নট এনিবডি আদার দেন দিস 3 পিপল। তো কনফিডেন্সিয়ালিও মেনটেন করতে হবে তোমাদেরকে। অ্যান্ড দ্য থার্ড ইজ বেসিক্স ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা টেকনিক্যাল সাবজেক্ট পড়াশোনা করতে যাচ্ছ, সেখানে যখন যাচ্ছ, তখন তুমি যদি তোমার যদি বেসিক্স ক্লিয়ার না থাকে, তোমাকে প্রবলেম ফেস করতে হবে। পরে তুমি যাদের সঙ্গে পড়ছো তারা তোমার ব্যাপারে কি ভাবলো, বা টিচারটা তোমাকে বকে দিল যে তোমার বেসিক্স ক্লিয়ার নেই, দোজ অল থিংস আর সেকেন্ডারি। বাট ফার্স্ট হচ্ছে তোমাকেই প্রবলেমগুলো ফেস করতে হবে। সো আশা করি তোমরা এটা চাইবে না যে তোমরা যখন ব্যাচেলার্স পড়ছো তখন তুমি ক্লাস সেল ডিভিশন কিভাবে হচ্ছে সেটা তুমি তখন পড়ছো ক্লাস 10 এর বই ক্লাস। এরকমটা কিন্তু হয় খুব, যে আমরা যখন আচ্ছা হয় এরকম ফার্স্ট ইয়ারে যখন অনেকেই যখন পরীক্ষা দিতে যায়, তখন অনেক সময় তারা কিছু ভাবতে কি করে লিখবে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমি বলতে চাই, যারা আমরা বাংলা মিডিয়াম করে যখন আমরা বিএমএলটিতে ঢুকছি, গোটা মেডিকেল সায়েন্সটাই কিন্তু ইংরেজিতে, ঠিক আছে? সুতরাং এই পরীক্ষার আগে বা পরীক্ষার 3-4 মাস আগে থেকে আমার যেটা মনে হয়, বই তো সব ইংরেজিতেই, সব তো তোমাকে ইংরেজিতেই পড়তে হবে। এবং পরীক্ষার খাতায় সেই 10 নম্বরের কোশ্চেনটা যেটা আসবে, সেটা ইনফ্লামেশন হোক, শক হোক, বা যেটাই হোক, লাইকোলাইসিস হোক, কেপ সাইকেল হোক, সেটা কিন্তু তোমাকে ইংরেজিতেই লিখতে হবে, ঠিক আছে? সুতরাং সেই লেখাটা কিন্তু প্রথম থেকে একটু আমার মনে হয় প্র্যাকটিস করা উচিত। ওকে, পয়েন্ট টু বি নোটেড অ্যাসপিরেন্টস, তোমাদেরকে যখন আমরা জেনপাসের জন্য প্রিপারেশন করাচ্ছি, অ্যান্ড এই প্রিপারেশন করার টাইমে, ডিউরেশনে, তোমাদের মধ্যে প্রচুর জন ছেলেমেয়ে আছো যারা বেঙ্গলি মিডিয়ামের, অ্যান্ড দের ইজ নো হার্ম ফ্রম কামিং ফ্রম বেঙ্গলি মিডিয়াম, বাট দের ইজ আ প্রবলেম। একটা প্রবলেম আসছে যখন তোমরা বলছো যে বাংলায় হলে বেটার হতো। না বেটা, দিস ইজ নট গোয়িং টু বি আ গুড ডিসিশন, বিকজ তোমাদেরকে আস্তে আস্তে ইংলিশে সুইচ করতে হবে। প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে বলি, শাইন স্যার বলেন, শালিনী ম্যাম, বাকি যে টিচাররা আছে তারাও কিন্তু তোমাদেরকে বারে বারে বলে যে এখন থেকে ইংলিশে অ্যাকাস্টমড হও। ওয়াই ইট ইজ নেসেসিটি? বিকজ তোমাদের যে হাইয়ার এডুকেশন আছে, এই যে যেরকম তোমরা সিনিয়র থেকেই জানতে পারছো, তোমাদের টার্মসগুলো ইংলিশেই হতে হবে। তখন কোনো বাংলা টার্ম, কোনো বাংলা একটু এটা চলবে না, এটার কোনো জায়গাই নেই এখানটাতে। তো যতবার তোমাদেরকে আমরা বলছি যে না ইংলিশে অ্যাকাস্টমড হও, ইংলিশে নিজেদেরকে হ্যাবিচুয়েট করো, this is the only reason we want you to prepare for the best.
অ্যান্ড তাই জন্য এক্সপার্টসদের কথা, টিচারদের কথা, এডুকেটার্সদের কথা কিন্তু খুবই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এই জন্যই তো সিনিয়র থেকেও জানতে পারলে যে বাংলার কিন্তু ওখানে কোনো, এখন বাংলা হোক কেন, শুধু বাংলা হিন্দি বা কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজেরও কিন্তু জায়গা নেই, ইটস অনলি ইংলিশ। মেডিকেল সায়েন্সটা গোটাটাই এখন কিন্তু গোটাটাই ইংলিশের উপর Yes. ঠিক আছে। এই যে টার্মস গুলো আছে, ইনফ্লেমেশন, শক, সেপটিক শক, এইগুলো কিন্তু হঠাৎ করে একটা যখন বাংলা মিডিয়ামে ছেলেকে যখন পড়বে, বইতে পড়বে, তখন তা কিন্তু সবই মাথার উপর দিয়ে যাবে, ঠিক মাথার আছে? উপর দিয়ে যাবে। ওই জন্য কিন্তু প্রথম থেকেই কিন্তু এই বেসিক্স গুলো এবং ইংরাজিটা কেন তোমার জন্য কিন্তু মোটামুটি থাকে একটা, ঠিক আছে। আর লেখা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা। কারণ আমাদের পরীক্ষা কিন্তু সেই 100 নম্বরে হয়, লেখা পরীক্ষা। আমি লেখাটাও তো আমাকে ইংলিশে লিখতে হবে। অবভিয়াসলি ওই জন্যই 100 নম্বরের পরীক্ষা এবং 3 ঘন্টা তোমাকে লিখতে হবে সেই জিনিসটা তোমার। হ্যাঁ, অবভিয়াসলি কনসেপ্টস খুবই ইম্পর্টেন্ট। Obviously. কনসেপ্ট থাকলে তো শুধু হবে না, সেটাকে তোমার খাতায় লিখতে হবে এবং তোমাকে ড্র করতে হবে, ডায়াগ্রামস আঁকতে হবে, তোমাকে প্র্যাকটিক্যাল জার্নাল মেনটেন করতে হবে, সবই ইংরেজিতে। সুতরাং এই জিনিসগুলো যেন তোমার বেসিক্সগুলো যেন ক্লিয়ার থাকে। তো পডকাস্টে এগোনোর আগে আমরা সায়ন্তনের থেকে একটু গান শুনবো। সায়ন্তন খুব ভালো গান করে, ছোটবেলা থেকে গান শিখেছে, তো 4 লাইন বোঝায়। আচ্ছা, একটু চেষ্টা করছি ভূতুটি মার্জনা করবার সময়। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। ভেরি নাইস, সুপারব। এটাও এটা হবি বেসিক্যালি, তাই তো? Obviously. ওকে, নাও লেটস প্রসিড টু দ্য পডকাস্ট, গেটিং ব্যাক টু দ্য পডকাস্ট। সো এতক্ষণ আমরা বিএমএলটি অ্যান্ড প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সের ব্যাপারে জানতে পেরেছি, অ্যান্ড অনেক আমাদের আইডিয়াও হলো সায়েন্সের থেকে। অ্যান্ড তোমরা একটা অনেক বড় একটা অ্যাসপেক্ট পেলে যে আমরা কি করতে পারি বা কি হচ্ছে বা এই প্রফেশনের ভিতরে কি চলছে বা কিসের জন্য প্রস্তুতি আমি নেব, এগুলো সব ক্লিয়ার। কিন্তু এমনও কিছু আছে যেগুলো কি আমরা জানি না, বা যেগুলো অ্যাসপিরেন্টসদের জন্য রেডি থাকতে হবে যে এরকম খারাপ থেকে খারাপ পরিস্থিতি হতে পারে। সেরকম 3টে আমাকে হার্শ ট্রুথ অ্যাবাউট দিস Obviously. প্রফেশন একটু আমাকে বলো। না, যে যে এই ফিল্ডটায় ঢুকছে তার তো সব দিক দেখা উচিত, সব মানে জল মেপে হ্যাঁ, মানে pros and cons. প্রোজ এন্ড কনস বোঝা উচিত। একটা যেটা বলবো সেটা খুবই সমস্যা আমাদের জন্য, যে আমরা যখন বের হই ইন্টার্নশিপ করে, যখন আমরা বের হচ্ছি কলেজ থেকে, তখনই কিন্তু যেই ল্যাবগুলোকে আমরা অ্যাপ্রোচ করি, তারা কিন্তু আমাদের স্যালারিটা কিন্তু মোটামুটি সেই 10 থেকে 12,000 টাকা, 15,000 টাকা, এরকমই 10 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু রেঞ্জ করে। আর বোঝাই যাচ্ছে যে এই টাকাটাই এখনকার দিনে খুবই সমস্যা আর কি, মানে একটা জীবন ধারণ করা। এটা ইন্টার্নশিপে ইন্টার্নশিপের শেষে, হ্যাঁ, মানে 6 month ফ্রেশার, যেটাকে বলে ফ্রেশার। আচ্ছা আচ্ছা, ফ্রেশার। ফ্রেশারটা যখন একটা সেটা ছোট একটা ল্যাব হোক, অথবা যেগুলো পেরিফেরাল ডিস্ট্রিক্ট আছে, লাইক আমাদের জলপাইগুড়ি বা যেগুলো পুরুলিয়া, এবং যেগুলো ছোট ছোট যেগুলো পেরিফেরাল যেগুলো ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু এই স্যালারি অ্যামাউন্টটা আরো কিন্তু কমতে থাকে আস্তে আস্তে। সুতরাং এই সব জায়গায় এটাই একটা ব্যাপার, এটা খুবই অসুবিধা। আরেকটা যেটা বলবো, যে এই যে বলা হলো তোমাকে, যে বললাম যে ডিউটিটা আমাদের 75% অ্যাটেন্ডেন্স রাখতে হয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডিউটি। সুতরাং মানে তুমি যদি হিসাব করে দেখো, মানে একটা মাসের মধ্যে আমি যেমন, আমার বাড়ি জলপাইগুড়ি, আমি পড়াশোনা করছি সেই কল্যাণীতে, আমার এই বাড়ি আসা এবং হচ্ছে একটা ছুটি নেওয়া, এটা কিন্তু খুব সমস্যাজনক হয়ে যায়। আমাদের হসপিটাল থেকে এবং আমাদের কলেজ থেকে কিন্তু আমাদের ডেডিকেটেড কোনো ছুটি নেই, ঠিক আছে। অন্যান্য কলেজে যেরকম সামার ভ্যাকেশন থাকে, পূজা ভ্যাকেশন অনেক কলেজে হয়তো দেয়, কিন্তু আমাদের কলেজে কিন্তু সেরকম কোনো ভ্যাকেশন থাকে না। আমাদের কিন্তু সারা বছরই কিন্তু ডিউটি করতে হয় এবং ডিউটি অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয়। সেই মেনটেন করার সঙ্গে সঙ্গে যেই কয়টা ছুটি আমরা হয়তো হাতে গোনা পাই, ঠিক আছে, এবং মিলিয়ে কিছু সরকারি যে ছুটিগুলো, সেগুলো কিন্তু আমরা পাই, ঠিক আছে। সেগুলো মিলিয়ে যেই কটা হয়তো 4 থেকে 5 বা 6 দিন, সেদিন তখন হয়তো 2 মাসের মধ্যে একবার হয়তো আসলাম জলপাইগুড়ি বা বাড়ি আসলাম তোমরা। সুতরাং এই ছুটির ব্যাপারটা কিন্তু খুব একটু মানে, তোমরা যদি এটা ভেবে থাকো যে অন্যান্য কলেজের মতো এই কলেজে একদম সেম হবে, এখানে কিন্তু এই জিনিসটা এটা কিন্তু হচ্ছে না। খুবই ছুটি একটু সমস্যা, একটা খুবই হার্শ রিয়ালিটি বলতে পারো, এবং দুঃখজনকও, যে যেই দাদারা আমাদের যে সিনিয়ররা আছেন, যারা ইন্টার্নশিপ করছেন, তারা কিন্তু বিএমএলটিতে কোনো রকমের বা অন্যান্য যে কোর্সগুলো চলছে আমাদের বিসিসিটি, বিওটিটি, সেগুলোতেও কিন্তু ইন্টার্নশিপে কোনো স্টাইপেন্ড এখনো দেওয়া হচ্ছে না। এটা কিন্তু খুব সমস্যা, কারণ এই যে ইন্টার্নরা, তারাই কিন্তু গোটা একটা ল্যাবের কিন্তু দায়িত্ব নেয়, এবং সেই স্যাম্পেল কালেকশন থেকে রিপোর্ট ছাড়া পর্যন্ত, স্যারকে দিয়ে সই করানো পর্যন্ত সব গোটা দায়িত্বটাই কিন্তু একটা ইন্টার্নশিপ এবং স্টাফসদের থাকে, ঠিক আছে। আমরা তো স্টুডেন্টস, আমরা 3rd ইয়ার পর্যন্ত স্টুডেন্টস থাকি, প্লাস আমরা ডিউটি করি, কিন্তু ইন্টার্নশিপ যে দাদারা আমাদের আছে, ইন্টার্নশিপ করছে, তাদের কিন্তু এই রেসপন্সিবিলিটি খুব কিন্তু হাই, এবং তাদেরকে কিন্তু খুব পরিশ্রমও করতে হয় এই 6টা মাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে। সুতরাং তাদের একটা বেয়ার মিনিমাম একটা স্টাইপেন্ড আমরা দাবি করছি। আমরা বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন প্যারামেডিক্যাল কলেজ থেকে, ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের একটা
স্টাইপেন্ড অন্তত চালু হোক, লাইক যেগুলো আদার প্রফেশনে, যেমন আমরা জানি বিএসসি নার্সিং, জিএনএম, তাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হয়, এমবিবিএস এরও কিন্তু একটা ভালো একটা স্টাইপেন্ড দেওয়া হয়, কিন্তু আমাদের কিন্তু প্যারামেডিক্সদের এখনো কিন্তু কোনো, যারা আমরা ব্যাচেলার করছি তাদের কিন্তু এখনো কোনো স্টাইপেন্ড নেই, এটা একটা সমস্যাজনক ব্যাপার। তাহলে কি প্যারামেডিক্যালের বাকি কোর্সগুলোতেও কোনো স্টাইপেন্ড এই মুহূর্তে প্রোভাইড হচ্ছে না? যারা ডিপ্লোমার আন্ডারে আছে, যারা আচ্ছা। স্টেট ফ্যাকাল্টি একটা বলে সংস্থা আছে, যারা ডিপ্লোমা করছে, ডিপ্লোমা ইন ভ্যারিয়াস স্ট্রিমস লাইক এমএলটি অ্যান্ড সিসিডি ওডিটি, তারা একটা স্টাইপেন্ড পাচ্ছে, কিন্তু আমরা যারা ব্যাচেলার করছি ব্যাচেলার্স করছো, তাদের কিন্তু এখনো আমাদের স্বাস্থ্য ভবন থেকে বা হোক বা ডাব্লিউবিএইচএস এর আন্ডারে হোক, তাদের কিন্তু কোনো রকমের স্টাইপেন্ড এখনো পাচ্ছি না আমরা। পুরোটাই জানতে পারলে এখানে আমরা পুরোটাই কভার করলাম যে কি হচ্ছে অ্যান্ড আমাদের যে অন গ্রাউন্ড হোয়াট ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ দিস কোর্স। সো আই রিয়েলি হোপ যে তোমাদের স্টাইপেন্ডটা মানে সরকার থেকে ওটা অ্যাপ্রুভ আমরা হয়ে রিকোয়েস্ট যাক। করছি, সরকার নিঃসন্দেহে খুবই সদিচ্ছা দেখাচ্ছে, আচ্ছা। তাদেরও হয়তো এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা তারা করছে, কারণ তারা তো জানে যে একটা রেসপন্সিবল একটা টেকনোলজিস্টের কত কত দায়িত্ব থাকে, তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়। আমাদের ইভেন আমরা যারা ব্লাড ব্যাংকে ডিউটি করি এবং সেন্ট্রাল ল্যাবে ডিউটি করি, তাদের কিন্তু শিফট ওয়াইজ ডিউটি করতে লাগে, মর্নিং শিফট থাকে, ইভিনিং শিফট থাকে, তাদের কিন্তু এই শিফট ওয়াইজ কিন্তু ডিউটি করতে হয়। এমনিও শিফট ওয়াইজের মানে যে ডিউটি থাকে সেটা কিন্তু মানে যখন তোমার মানে একটা যখন চাকরি হয়ে যায় শিফট ওয়াইজে কিন্তু ভাবো নাইট শিফটে কিন্তু আলাদা একটা পেমেন্টই হয়, তো সেখানে যারা ভাবো স্টাইপেন্ড না পাওয়াটা এটা একটা বিশাল একটা মানে সমস্যার ব্যাপার। তোমার যে প্রিপারেশন তুমি 2023-এ পরীক্ষা দিয়েছিলে জেনপাসের, সেটা রিলেটেড আমাকে বলো। তোমার ফার্স্টে লেটস সি তোমার র্যাঙ্ক কত ছিল? আমার জিএমআর র্যাঙ্ক ছিল 479। বাহ, উইদিন 500, আন্ডার 500 তোমার র্যাঙ্ক ছিল, অ্যান্ড স্কোর তোমার ছিল হচ্ছে 58.3। ওকে ওকে, তো কোয়াইট আ গুড থিং। অ্যান্ড তোমার প্রিপারেশন তুমি কিভাবে নিয়েছিলে তখন? আমি এইচএস এর পরে নিটের জন্য পড়ছিলাম, সেই পড়তে পড়তে পিসিবিটা আমার খুব স্ট্রং হয়ে গেছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি একটা ভালো জায়গায় চলে এসেছিল। আর যেটা দুটো এক্সট্রা সাবজেক্ট থাকে, যেটা হচ্ছে ইংরেজি আর হচ্ছে এলআর লজিক্যাল রিজনিং, সেটা আমি ইংরেজিটা তো মোটামুটি একটা বেস ছিলই, তাও একটু পড়ে নিয়েছিলাম কয়েকটা দিন আগে পরীক্ষার। আর এলআরটা আমি বলতে চাই যে আমি লেটস ইমপ্রুভ থেকেই পড়েছিলাম অ্যাকচুয়ালি, পরীক্ষার কয়েকদিন আগেই মোটামুটি একটা প্লে লিস্ট পেয়েছিলাম ইউটিউবে সার্চ করতেই, লেটস ইমপ্রুভেরই ছিল সায়নদার স্পেশালি। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকেই আমি এলআরটা পড়ে নিয়েছিলাম এবং মোটামুটি ডিসেন্ট একটা স্কোর করতে পেরেছি। সায়েন্সের পড়া ছিল তখন লজিক্যাল রিজনিং এর একটা। আচ্ছা আচ্ছা, ওকে। সো বেসিক্যালি মানে তুমি নিটের জন্যই প্রিপেয়ার করছিলে অ্যান্ড দিস ওয়াজ ইউর মানে ব্যাকআপ প্ল্যান জেনপাস ইউজি প্যারামেডিক্যাল। যখন তুমি মানে পিসিবিও করছিলে মানে নিটের জন্যই, তোমার তখন স্ট্রং সাবজেক্ট কোনটা ছিল মানে তিনটের মধ্যে? আমার অবভিয়াসলি বায়োলজি স্ট্রং ছিল, বায়োলজি, বোটানি অ্যান্ড জুলজি। আচ্ছা, ওকে। অ্যান্ড কেমিস্ট্রি ফিজিক্স ওটার? কেমিস্ট্রি ফিজিক্স হয়েছিল মোটামুটি, কেমিস্ট্রি আমার মোটামুটি অর্গানিক ভালোই হয়েছিল। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, কেমিস্ট্রিটা সবার পক্ষেই মানে খুব ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি এবং বায়োলজি দুটোই। বায়োলজি যেন ফিজিওলজি, স্পেশালি ফিজিওলজিটা যেন সবার খুব মানে বেসিক্স যেন স্ট্রং থাকে। তোমাদের ফার্স্ট ইয়ারেও কিন্তু অ্যানাটমি ফিজিওলজি পড়তে হবে এবং তার কিন্তু 50 নম্বরে কিন্তু ফাইনাল পরীক্ষায় থাকবে। আমাদের ফ্যাকাল্টিরাও, রেসপেক্টেড ফ্যাকাল্টিরাও, তারা কিন্তু ভালো ভালো ক্লাস নেবে এবং আমাদের কিন্তু যেটা সবচেয়ে ভালো হয়, যেটা আমাদের যে এমবিবিএস যে কলেজ আছে কম জেএনএম, তাদেরই কিন্তু অ্যানাটমি যে ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু আমাদের ক্লাসেসগুলো কন্ডাক্ট করানো হয় এবং সেখানে যে ডাইসেকশন হল আছে সেখানেও কিন্তু আমাদের অ্যাক্সেস হয়। সুতরাং তাদের যে রেসপেক্টেড ফ্যাকাল্টি আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, এইচওডি স্যার এবং ম্যাডামরা সবাই কিন্তু আমাদের ক্লাস নেয়। সুতরাং অ্যাকাডেমিক্সের দিক থেকে আমাদের কলেজে কিন্তু মানে খুবই ভালো পড়াশোনা হয়। ল্যাবরেটরিতে আমি বললামই খুব ভালো একটা এক্সপোজার পাওয়া যায়, প্রত্যেকটা দিন প্রচুর সংখ্যক মানুষ আছেন, তারা আউটডোরে পেশেন্ট আউটডোরে দেখান এবং তৎক্ষণাৎ তারা আমাদের ল্যাবরেটরি চলে আসেন, সেই স্যাম্পেল প্রসেস করা, স্যাম্পেল কালেক্ট করা, স্যাম্পেল টেস্ট করা পর্যন্ত একটা বড় দায়িত্ব। ওকে, সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য পডকাস্ট। আমাদের পডকাস্ট এখানে এন্ড হচ্ছে, বাট তোমরা যারা প্যারামেডিক্যাল অ্যাসপিরেন্টস আছো, আশা করি তোমাদের জন্য এই পডকাস্টটা প্রচণ্ড ইনসাইটফুল। অ্যান্ড যা এক্সপিরিয়েন্স সায়ন্তন এতদিনে গ্যাদার করেছে বা ওর যে নলেজগুলো যেখানে ও শেয়ার করেছে, তাতে আই গেস তোমাদের প্রচণ্ড বেনিফিট হবে। তোমরা জানতে পারছো যে কি আসতে চলেছে তোমাদের এই কোর্সটার সাথে। সো ইয়া সায়ন্তন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড শেয়ারিং ইউর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ আস। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর যারা এখন পরীক্ষা দেবে, জেনপাস 2025 দেবে, তাদের জন্য বেস্ট অফ লাক। তারা খুব ভালো করে পড়াশোনা করো। সবাই বিভিন্ন রকম কোর্স আছে, বিএমএলটি আছে, বিএ ওটিটি আছে, সিসিটি আছে, অনেক কোর্স আছে। খুব ভালো করে নিজের বেসিক্সগুলো ক্লিয়ার করে রাখো। সবাইকে আমার শুভেচ্ছা, বেস্ট উইশেস, থ্যাংক ইউ। সো আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ অ্যান্ড নলেজেবল ছিল। তোমাদের মধ্যে যারা জেনপাস ইউজি পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে যাচ্ছ,
তোমরা আমাদের কোর্সগুলো আমাদের অ্যাপের থেকে লেটস ইমপ্রুভ অ্যাপের থেকে চেক আউট করতে পারো। অ্যান্ড এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদের প্রচুর ভিডিওস অ্যান্ড ক্লাসেসও কিন্তু আসে, সেগুলো তোমরা দেখতে পারো। পডকাস্ট কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট ইট ডাউন বিলো অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অর ইউর প্যারামেডিক্যাল aspirants friends. And thank you so much for watching. Bye bye.